চাচা, আপনি ওদিকটা ধরুন। মায়া, তুই বালতিটা শক্ত করে ধর, না হলে বাতাসের তোরে উড়ে যাবে রে। রাকিব, ওই গাছের নিচে ওটা কি নড়ছে? টর্চটা মারতো ওই দিকে, কোনো জানোয়ার নয় তো? ওই দেখ মায়া, মেঘের ডাকটা শুনছিস? একদম বুক কাঁপানো ডাক। আজ রাতে নিশ্চিত কাল বৈশাখী হবে রে। বাতাসের গন্ধেই বোঝা যাচ্ছে আম বাগানে আজ উৎসব হবে। তুই তো সবসময় বৃষ্টির জন্যে পাগল, কিন্তু এই মাঝরাতে আম কুড়োতে যাওয়া কি ঠিক হবে? যদি সাপ খুব বেরোয়, আমার কিন্তু বেশ ভয় করছে রাকিব। আরে মায়া, সাপের ভয় দেখাচ্ছিস কাকে? এই রাকিবের চাচা লিমন থাকতে কোনো চিন্তা আছে? আমি তো ছোটবেলায় অন্ধকারের মধ্যে সাপের লেজ ধরে দড়ি টানাটানি খেলতাম। আর চল, বৃষ্টির তোড়ে আমগুলো যখন টপাটপ পড়বে, তখন দেখবি কার হাত কত দ্রুত চলে। লিমন, বেশি পণ্ডিতি করিস না রে। বৃষ্টির রাতে যেমন আম পড়ে, তেমনি গাছের ডালও ভেঙে পড়ে। সাবধানে থাকিস সবাই। জীবনের এই ৭৫ বছরে কত ঝড় দেখলাম, কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনাকে কখনো হালকা ভাবে নিস না, কখনো না। এই নে রাকিব, এইটা ধর। তোরা ভিজবি তো নিশ্চিত, কিন্তু বেশি দেরি করিস নে। আমি চুলোয় খিচুড়ি বসানোর প্রস্তুতি নিচ্ছি। আম নিয়ে ফিরলে গরম গরম খিচুড়ি আর আমের চাটনি হবে। নানি, তুমি সেরা। দাদু, আপনি একদম চিন্তা করবেন না, আমি মায়াকে আর চাচাকে চোখে চোখে রাখবো। এই শুনুন, বাতাস শুরু হয়ে গেছে। ওরে বাবা, এ তো দেখি বাতাসের তোড় নয়, যেন আস্ত একটা দৈত্য তেড়ে আসছে। রাকিব, আমার তো মনে হচ্ছে আম গাছগুলো আজ শুয়ে পড়বে। রাকিব, বাতাস তো অনেক বেশি, আমরা কি সত্যিই যাবো? দেখ না, নানিদের বড় কৃষ্ণচূড়া গাছটা কেমন দুলছে। আমার কেমন যেন মনে হচ্ছে আজ ঘরে থাকাই ভালো হতো। আরে ধুর, ভয়ের কিছু নেই, এই তো মজা। ঝড়ের শব্দটা শোন মায়া, এটা একটা গান। চল, দেরি করলে গ্রামের অন্য ছেলেরা সব আম নিয়ে যাবে। তোরা কি বের হলি? শোন, বড় আম গাছটার নিচে যাস না, ওটা অনেক পুরনো। মরা ডাল থাকতে পারে। পুকুর পাড়ের ফজলি গাছটার নিচে নজর রাখিস। ওরে, সাবধানে যাস। লিমন, তুই বড় মানুষ, ওদের একটু দেখে রাখিস বাবা। বেশি ভিজে যেন সর্দি না লাগে। উহ, কি শান্তি! নানি, আপনি চিন্তা করবেন না, আমি তো এখন ছোটবেলার লিমন হয়ে গেছি। মায়া, আয়, বৃষ্টির পানি গায়ে লাগলে সব ভয় ধুয়ে যাবে। ইস, জলটা খুব ঠান্ডা, কিন্তু বাতাসটা এত জোরে যে আমি ঠিক মতো দাঁড়াতেই পারছি না। রাকিব, তোর টর্চের আলোটা সামনের দিকে ধর। ওই দেখ, ওই দেখ মায়া, একটা টপাস করে শব্দ হলো। নিশ্চিত বড় একটা ল্যাংড়া আম পড়েছে। চল দ্রুত, চল চল। ওরে বাপ রে, এই কাদা তো দেখি সাবানের মতো পিচ্ছিল। চাচা, আপনি না বললেন সাপের লেজ নিয়ে খেলতেন? এখন কাদার ভয়ে শেষ? পেয়েছি, প্রথমটা আমিই পেলাম। মায়া, দেখ কত বড়। এটা একদম ফ্রেশ। বাতাসের ধাক্কায় মনে হয় ডাল থেকে সরাসরি ঘাসের ওপর পড়েছে। আরে, এখানে তো আমের মেলা বসেছে। রাকিব, জলদি বালতিটা নিয়ে আয়, আমি একসাথে 4টে পেয়েছি। ওরে মায়া, তুই দাঁড়িয়ে আছিস কেন? কুড়া! ও, সত্যিই তো, আজ এত আম পড়েছে কেন?
রাকিব, ওদিকে যাসনি, ওখানে অনেক ঝোপ। কি রে, কতগুলো পেলি? বেশি লোভ করিস না, ঝড়ের বেগ বাড়ছে, এবার ফেরার চিন্তা কর। আকাশটা বড্ড বেশি চমকাচ্ছে। ওগো, ওদের ডাক দাও, অনেক হয়েছে। বৃষ্টিটা এবার খুব বেশি চাকিয়ে নামলো। মায়াটা মেয়ে মানুষ, ও তো ঠান্ডা লেগে যাবে। দাদু, আর 5 মিনিট। ফজলি গাছটার নিচে একটাও আম নেই কেন চাচা? সব কি উড়ে গেল নাকি? আরে না, বাতাস যেদিক দিয়ে বইছে আম সব পুকুরের দিকে পড়ছে মনে হয়। চল পুকুর পাড়ে যাই। মায়া, তুই ভরকে যাস না তো আবার? না চাচা, এখন আর ভয় লাগছে না, বরং ভালোই লাগছে। বৃষ্টির এই ঝাপটার আমের গন্ধে মনটা ভরে যাচ্ছে। ওই তো ভেসে আছে কয়েকটা। চাচা, আপনি ওদিকটা ধরুন। মায়া, তুই বালতিটা শক্ত করে ধর, না হলে বাতাসের তোরে উড়ে যাবে রে। রাকিব, ওই গাছের নিচে ওটা কি নড়ছে? টর্চটা মারতো ওই দিকে, কোনো জানোয়ার নয় তো? আমি থাকতে আবার কিসের ভয়? টর্চ মারতেই দেখা গেল একটা বড় কচু পাতা বাতাসে নড়ছে। ধুর, এটা তো কচু পাতা। মায়া, তুই আসলেও একটা ডরপোক। চাচা, আপনিও কিন্তু একটু থমকে গিয়েছিলেন। আরে, ওটা তো বাতাসের ধাক্কায়। আমি ভাবলাম ওটা যদি বাঘের বাচ্চা হয় তাহলে তো আগে সেলফি তুলতে হবে, কিন্তু দেখা গেল নিরামিষ কচু পাতা। আপনাদের বীরত্ব আমি বুঝে গেছি। রাকিব, দেখ, পুকুর পাড়ের এই হাড়ি ভাঙা আমগুলো একদম লাল হয়ে আছে, ওগুলো খুব মিষ্টি হবে। আম তো অনেক হলো। নানি মনে হয় খিচুড়ি নামিয়ে ফেলেছে। আমের গন্ধে আর বৃষ্টির ঠান্ডায় এখন খিদের চোটে পেট চুই চুই করছে। তোরা কি আসবি নাকি আমি লাঠি নিয়ে ওদিকে যাব রে? বিজলি চমকাচ্ছে খুব খারাপ ভাবে। ঘরে আয় বলছি, ঘরে আয়। আসছি বাবা, এই তো শেষ কয়েকটা লটারি তুলিনি। ওরে রাকিব, ওই দেখ, ওটা কি বড় ফজলি নাকি গাছের ডাল? ওটা মরা ডাল চাচা। আপনি দেখছি খিদে আমার ডাল আলাদা আলাদা করতে পারছেন না। রাকিব, লিমন, চলে আয় তোরা, খিচুড়ি হয়ে গেছে। ডিম ভাজা আর বেগুন ভাজাও শেষ। তোরা না এলে কিন্তু আমি আর তোর দাদু একাই খেয়ে নেব। ডিম ভাজাগুলো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। চল রাকিব, অনেক হয়েছে, আর আম লাগবে না। বালতিটা তো ভারী হয়ে গেছে। চাচার ভরসায় থাকলে উনি সব আম এখানেই সাবার করে দেবেন। ঠিকই বলেছিস, পেটে এখন ইঁদুর নয়, আস্ত একটা বিড়াল দৌড়াচ্ছে। বৃষ্টির রাতে আম কুড়ানো শেষ, এবার ভোজ শুরু। এই রাতটা মনে থাকবে মায়া। অন্ধকারের মধ্যে ওই আম খোঁজা, বৃষ্টির শব্দ, ঝড়ের তাণ্ডব, সবই জীবনের এক আলাদা দারুণ অভিজ্ঞতা। দাদু ঠিকই বলেন, প্রকৃতির খামখেয়ালিপনার মধ্যেও একটা মায়া লুকিয়ে আছে। আর তোর চাচার এই লড়াইটাও মনে থাকবে। চল, নানি মনে হয় খিচুড়িতে ঘি ঢালছে, গন্ধ পাওয়া যাচ্ছে। ওরে বাবা, তোরা দেখি জল কাদা মেখে একাকার। জলদি তো আর নে, এনে রাকিব, মায়া, এইটা দিয়ে মাথাটা মোছ। নানি, আগে আমগুলো দেখো, এক একটা যেন এক একটা যুদ্ধ জয়ের স্মারক। ওরে রাকিব, লিমন, তোরা তো দেখি বিলের জল হস্তি হয়ে ফিরলি। মায়া মা আমার, তোর তো দেখছি ঠকঠকানি শুরু হয়েছে। নানি,
বালতিটার দিকে তাকাও একবার। এই ঝড়ের রাতে মনে হচ্ছে পুরো বাগানের ভাগ্য আমরা তুলে এনেছি। নানি, রাকিবের কথা বিশ্বাস করো না, ও শুধু ছোটাছুটি করেছে। আমি গুছিয়ে বালতিটা ভরেছি, কিন্তু ঝড়ের শব্দটা এখন ঘর থেকে খুব সুন্দর লাগছে। এই তো জীবন, বাইরে ঝড় আর ভেতরে আমরা সবাই একসাথে। রাকিব, শহরের এসি রুমে কি এই খিচুড়ির ঘ্রাণ পাওয়া যায়? একদম না দাদু, শহরে বৃষ্টি মানে জ্যাম আর বিরক্তি। এখানে বৃষ্টি মানে এক অদ্ভুত শান্তি আর অমৃতের স্বাদ। নানি, চাটনিটা তো সেরা হয়েছে নানি। ওহ নানি, তোমার হাতের রান্না খেয়ে মনে হচ্ছে আমি আরো 10টা কালবৈশাখী ঝড়ে আম কুড়াতে পারবো। মায়া, তুই খাচ্ছিস না কেন? আমি শুধু দৃশ্যটা দেখেছি, একটু আগে অন্ধকারের সাথে যুদ্ধ করছিলাম, আর এখন এখন কত আলো, কত আনন্দ। এই তো আমার লক্ষ্মী মেয়ে, আম কোড়ানো তো শুধু ওসিলা ছিল মা, সবাই মিলে একসাথে হওয়াটাই আসল আনন্দ। নানি ঠিকই বলেছ, ঝড়ের তাণ্ডব বাইরে থাকলেই ভালো। মায়া, তুই কি এখনো কাল বৈশাখীকে ভয় পাচ্ছিস নাকি রে? নারী, ঝড়ের পরেই তো এমন একটা সুন্দর মিলন মেলা হয়। কাল সকালে যখন রোদ উঠবে, তখন বাগানটা আরো সতেজ দেখাবে। শান্তি। দাদু, আপনি বিচার করুন, আমি যে কাদার মধ্যে ডাইভ দিয়ে 4টা আম বাঁচালাম, সেটার জন্য কি আমি একটা এক্সট্রা ডিম ভাজা পেতে পারি না? লিমন, তোর ক্রেডিট ওই চাটনিতেই হজম হয়েছে। এখন চুপচাপ শোন, প্রকৃতি আমাদের যা দিয়েছে তা সবাইকে নিয়ে ভাগ করে খাওয়াই বড় কাজ। এবার গল্প থামিয়ে ঘুমানোর প্রস্তুতি নেই। কাল সকালে কিন্তু এই আমগুলো নিয়ে আচার বানাতে হবে। রাকিব, মায়া, তোরা কিন্তু আমার সাথেই থাকিস। অবশ্যই নানি, বৃষ্টির রাতে আম কুড়ানো তো ট্রেলার ছিল, আসল কাজ তো কাল শুরু হবে। কিরে, খাওয়ার পর তো দেখি সবার চোখে ঘুম জড়িয়ে আসছে, কিন্তু আমগুলো তো এভাবে ফেলে রাখা যাবে না। রাকিব, বালতিটা এদিকে টেনে আনতো। নানি, এত রাতে আম নিয়ে কি করবে? শরীরের যা অবস্থা, এখন তো বিছানায় পিঠ ঠেকানো দায়। ইস, এটা কত সুন্দর, দেখো তো। নানি, এই আমগুলো কি সকালেই চাটনি হবে, নাকি আমরা কিছু শহরেও নিয়ে যেতে পারবো? শহরে কেন? সব আম কাল আমি আর রাকিব মিলে নদীর ঘাটে বসে সাবার করব। মায়া, তুই বরং নানিকে সাহায্য কর আচার বানাতে। লিমন, আম কুড়ানো যতটা সহজ, সেটা যত্ন করে রাখা ততটাই কঠিন। রাকিব, আমগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে রাখ, না হলে কষ লেগে সব পচে যাবে। একদম ঠিক কথা। মায়া, তুই আমগুলো ধুয়ে এই শুকনো পাটির ওপর সাজিয়ে রাখ, বাতাস খেলে আমগুলো ভালো থাকবে। মায়া, তুই আম ধো, আমি মুছছি। চাচার ওপর তো ভরসা নেই, উনি আম মুছতে গিয়ে অর্ধেক খেয়েই ফেলবেন। আমি কি ছোট বাচ্চা নাকি? তবে হ্যাঁ, এই কুড়ানো আমের ঘ্রাণ নিলে আমার খিদে আবার চাঙ্গা হয়ে ওঠে। নানি, আরো একটা ডিম ভাজা অবশিষ্ট নেই? তোর পেটে কি শয়তান বাস করে নাকি রে লিমন? যা, রান্নাঘরে তাকে দেখ, একটা বাটিতে তুলে রেখেছি, বেশি করে খেয়ে নাক ডেকে ঘুমোগে। বৃষ্টিটা একটু কমেছে মনে হয়, টিনের চালের শব্দটা এখনো থমথমে। ঝড়ের পর গ্রামটা কেমন শান্ত হয়ে যায় দেখেছিস মায়া? হ্যাঁ দাদু, একটু আগে মনে হচ্ছিল সব শেষ হয়ে যাবে, আর এখন এখন পাতা থেকে টুপ টুপ বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। কি অদ্ভুত শান্তি! এই আমগুলো কাল সকালে দেখলে সারা গ্রামের মানুষ অবাক হবে। আমরা তো অর্ধেক বাগানই খালি করে এনেছি।
কাল সকালে রহিমার মা যখন এসে দেখবে তার গাছের নিচে একটা আমও নেই, তখন বুঝবি মজা। আমি বলবো সব বাতাসে উড়ে আমাদের বাড়ি চলে এসেছে। লিমন, মানুষের জিনিস নিয়ে ওভাবে ফাজলামো করিস না। কাল সকালে যার যার গাছের আম তাদের বুঝিয়ে দিবি, আর আমরা তো শুধু ঝড়ের হাত থেকে বাঁচলাম। নানি ঠিকই বলেছে, প্রকৃতির দান সবার জন্য। কাল মায়া আর রাকিব মিলে গ্রামের অভাবী মানুষদের ঘরে কয়েকটা করে আম পৌঁছে দিয়ে আসিস। ওটাই হবে আম কুড়ানোর সার্থকতা। খুব ভালো আইডিয়া দাদু। আমি আর রাকিব সাইকেল নিয়ে বেরোবো। গ্রামের পথ এখন কাদায় মাখামাখি হবে, খুব মজা হবে কিন্তু। তুই সাইকেল চালাবি আর আমি আম ধরবো, নাকি উল্টোটা? গতবার তো আম কুড়াতে গিয়ে মায়া একটাও তুলতে পারেনি ভয়ে। সেবার সাপ ভেবেছিলাম রে, এবার তো দেখলি কত বড় ল্যাংড়া আমি প্রথম খুঁজে পেলাম। রাকিব, তুই হিংসে করছিস তাই না? আচ্ছা, ঝগড়া থামিয়ে এবার শোয়ার ব্যবস্থা কর। আমার তো মনে হচ্ছে বিছানায় গেলেই আমি ঘুমিয়ে কাদা হয়ে যাব। যা, সবাই ঘুমিয়ে পড়। মায়া, তুই আবার ঘরে আয়। রাকিব আর লিমন থাক তোর দাদুর ঘরে। কাল সকালে সূর্য ওঠার আগেই উঠতে হবে। শুভরাত্রি সবাইকে। এই বৃষ্টির রাতটা আমাদের চিরকাল মনে থাকবে। কাল সকালে আবার নতুন করে আম উৎসব হবে। দেখ মায়া, রোদের আলোয় বাগানটা কেমন ধোয়া মোছার সতেজ লাগছে রে। কাল রাতের সেই তাণ্ডব দেখে কে বলবে আজ প্রকৃতি এত শান্ত? সত্যি রাকিব, রাতে সেই ভয়ঙ্কর রূপ আর নেই। নানি কোথায়? ওনার তো অনেক আগেই ওঠার কথা। উঠেছিস তোরা? আমি তো আচারের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর শোন রাকিব, তোর চাচাকে ডাক। দাদু কাল যে কথা বলেছিল আগে সেইটা করতে হবে। হ্যাঁ, ডাকতে হবে না নানি, আমি তৈরি। তবে আমার সাইকেলটা তো কালকের কাদায় একদম মেকআপ করে বসে আছে, ওটা আগে ধুতে হবে। আগে সাইকেল নয়, আগে ছোট ছোট কয়েকটা থলে গুছিয়ে নে। রহিমা বিবির নাতিটার জ্বর, ওদের বাসায় কটা আম দিস, আর মকবুল চাচার ঘরেও কিছু পাঠিয়ে দিস। দাদু, আপনি একদম চিন্তা করবেন না, আমরা এখনই বের হচ্ছি। জানিস রাকিব, কাল রাতে আম কুড়োনোর সময় যে আনন্দ পেয়েছিলাম, এখন মানুষের হাতে আমগুলো তুলে দিতে তার চেয়ে বেশি ভালো লাগছে। ঠিক বলেছিস, কুড়ানোর আনন্দটা ছিল ব্যক্তিগত, কিন্তু এই বিলিয়ে দেওয়ার আনন্দটা সবার। দাদু না বললে হয়তো এই শিক্ষাটা পূর্ণ হতো না। নানি, সামনের বার যখন কালবৈশাখী আসবে তখন আমি আগে থেকেই সাপের লেজ ধরার ট্রেনিং নেব, যাতে মায়া ভয় না পায়। তুই আর শুধরলি না লিমন। এই স্মৃতিগুলোই বেঁচে থাকার রসদ যোগাবে। ঝড়ের রাত আসবে, আবার সকালের শান্ত রোদও আসবে। এটাই জীবন। গ্রামের একটি জরাজীর্ণ কাঁচা রাস্তার ধার। বিকেলবেলা। দুঃখী ক্লান্ত শরীরে কপালে হাত দিয়ে বসে আছে। তার জামা ধুলোবালিতে মাখা। পাশ দিয়ে রাশেদ গ্রিজ মাখা হাতে হেঁটে আসছিল। দুঃখীকে দেখে সে থামল। কি রে দুঃখী, মুখটা চুন করে বসে আছিস কেন? আজ কি কাম কাজ পাস নাই? না রে রাশেদ, সেই সকাল থেকে বাজারের মোড়ে দাঁড়িয়েছিলাম। জামাল মহাজন এলো, 10 জনকে নিল, কিন্তু আমাকে নিল না। বলল আমার শরীরে নাকি আর জোর নেই। পেটে দানা পানি না পড়লে জোর আসবে কোত্থেকে বল? জামাল লোকটা সুবিধার না। গ্যারেজে আজ কাজের খুব চাপ। তুই চাইলে কাল আমার সাথে আসিস, ওস্তাদরে বলে দেখবো হাতুড়ি পেটানোর কোনো কাজ জোটে কিনা। দেখিস বন্ধু, ঘরে বুড়িমা অসুস্থ, ওষুধের টাকা তো দূরের কথা,
চাল কেনার পয়সা নেই। মাঝে মাঝে মনে হয় এই জীবন রেখে লাভ কি। এমন সময় মেহজাবিন সেখান দিয়ে যাচ্ছিল, হাতে একটা পুটলি, সম্ভবত সেলাইয়ের কাপড়। সে থামল এবং করুণ চোখে দুঃখীর দিকে তাকালো। মন খারাপ করবেন না দুঃখী ভাই, আল্লাহ ভরসা। এই নিন, এই পুটুলিতে কয়টা রুটি আর ভাজি আছে, আমি বাড়ি থেকে এনেছিলাম, কিন্তু আমার খিদে নেই। এগুলো আপনিই খেয়ে নিন ভাই। না না মেহজাবিন, তুমি কষ্ট করে এনেছো, আমি কিভাবে নেই? নিলে খুশি হব। আর শুনুন, রহিমউদ্দিন কাকা বলেছেন আপনার মার জন্য একটা বিশেষ গাছটা ওষুধ তৈরি করেছেন, সময় করে নিয়ে আসবেন। মেহজাবিন চলে যায়। দুঃখী রুটির পুটলির দিকে তাকিয়ে থাকে। রাশিদ একটা টিপ্পনি কাটে, চল, সন্ধ্যা হয়ে আসছে। দেখলি মেয়েটা তোরে কত যত্ন করে, আর তুই আছিস তোর কপাল নিয়ে। চল, সন্ধ্যা হয়ে আসছে। রাত গভীর, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দুঃখী তার ভাঙা ঘরের বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ চারপাশটা অস্বাভাবিক শান্ত হয়ে গেল। বাতাসের প্রবাহ থেমে গেল। অন্ধকার থেকে একজন সুদর্শন সুটেড বুটেড মানুষ হেঁটে এলো, যার চোখে অদ্ভুত এক চকমকি। সে শয়তান হলেও দেখতে সাধারণ মানুষের মতো। আপনি আপনি কে? এই মাঝরাতে এখানে কি চান? এত দুঃখ নিয়ে বেঁচে থাকা কি খুব জরুরি দুঃখী? আমি তোমার বন্ধু হতে চাই। আমি জানি জামাল মহাজন তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমি জানি মেহজাবিনের প্রতি তোমার মনে যে টান আছে, সেটা তুমি অভাবের ভয়ে বলতে পারো না। আপনি এসব জানলেন কি করে? আর এই সোনার মোহর? আমি সব জানি। আমি তোমাকে অনেক বড়লোক করে দিতে পারি। জামাল মহাজন তোমার পায়ের কাছে বসে ক্ষমা চাইবে। মেহজাবিন হবে তোমার রানী। শুধু একটা ছোট কাজ করতে হবে। কি কাজ? গ্রামের পুরনো বট গাছের নিচে যে ছোট মন্দিরটা আছে, সেখান থেকে একটা কলস চুরি করে আনতে হবে। ওটা ওখানকার পবিত্র কলস। তুমি ওটা আনলে আমি তোমাকে 7 ঘড়া সোনা দেব। না 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 না, ওটা তো গ্রামের অমঙ্গলের কারণ হবে। করিমউদ্দিন কাকা বলেন ওই কলস দিয়ে গ্রাম রক্ষা হয়। আমি পারবো না, আমি পারবো না। ঠিক আছে, তবে মনে রেখো, কাল সকালে তোমার 1200 টাকা জোগাড় করতে হবে না। জামাল মহাজন কাল তোমার ঘর থেকে উচ্ছেদ করতে লোক পাঠাবে। সিদ্ধান্ত তোমার। শয়তান অন্ধকারে মিলিয়ে গেল। দুঃখী ঘামতে শুরু করল। পরদিন সকালে বাজারের মোড়, জামাল মহাজন তার গদিতে বসে হিসাব করছেন। দুঃখী সেখানে গিয়ে দাঁড়ালো। আবার এসেছিস? তোকে বলেছি না তোর মতো হাড্ডিসার লোক দিয়ে আমার কাজ হবে না। যা এখান থেকে। আর শোন, তোর বাবার আমলের ঋণের টাকা শোধ না করলে কাল তোর ঘর আমি ভেঙে দেব। মহাজন, আর একটা দিন সময় দিন, আর একটা দিন সময় দিন। আমি জোগাড় করছি মহাজন। কোত্থেকে গড়বি? ভিক্ষা করে? যা পাগ। দুঃখী অপমানিত হয়ে ফিরে এলো। তার চোখে তখন আগুন। পথে রাশিদের সাথে দেখা। কিরে, মহাজন নাকি খুব চিল্লাইছে। আমি শুনলাম সে নাকি লোক পাঠাবে ঘর ভাঙতে। চল করিমউদ্দিন কাকার কাছে যাই, উনি কোনো বুদ্ধি দিতে পারেন। করিমউদ্দিন কাকা কি করবে? সে কি টাকা দেবে? আমাকে আমার পথ দেখতে হবে রাশেদ, আমাকে আমার পথ দেখতে হবে। সন্ধ্যায় দুঃখী সেই পুরনো বটগাছের নিচে গেল। ভয়ে কাঁপলেও অভাবের তাড়না তাকে অন্ধ করে দিয়েছে। সে পবিত্র কলসটি চুরি করল। ঠিক তখনই শয়তান উদয় হল। চমৎকার, চমৎকার, এই নাও তোমার প্রতিদান। কয়েকদিন পর দুঃখী এখন গ্রামের সবচেয়ে ধনী লোক। সে দামি পোশাক পরে ঘুরে বেড়ায়। জামাল মহাজন এখন তার তোষামত করে।
কিন্তু গ্রামে এক অদ্ভুত মহামারী দেখা দিল। গবাদি পশু মারা যাচ্ছে, মানুষ অসুস্থ হচ্ছে। মেহেজাবিনও গুরুতর অসুস্থ হয়ে পড়ল। করিমউদ্দিন কবিরাজের ঘর। দুঃখী সেখানে মেহেজাবিনের খোঁজ নিতে গেল। গ্রামে শয়তানের নজর পড়েছে। কেউ একজন পবিত্র কলসটা সরিয়ে নিয়েছে। যে এই কাজ করেছে সে হয়তো সোনা পেয়েছে, কিন্তু সে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে। কাকা, মেহজাবিন কেমন আছে কাকা? ভালো নেই, তার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছে। কোনো ওষুধ কাজ করছে না। যে এই পাপ করেছে সে যদি কলসটা ফেরত না দেয় তবে মেহেজাবিন সহ পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। সামনে শয়তানকে দাঁড়িয়ে থাকতে দেখল। শয়তান এখন আর সুদর্শন নয়, তার চেহারা বীভৎস হয়ে উঠেছে। কি হলো দুঃখী? এখন তো তুমি বড় লোক, কিন্তু খুশি নাও কেন? মেহজাবিন মরেছে, তাতে তোমার কি? তুমি তো চাইলে শহর থেকে নতুন মেয়ে আনতে পারো। না, আমার এসব শোনা চাই না। তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি কলস ফেরত দিয়ে দেব। এত সহজ না। একবার চুক্তি করলে ফেরা যায় না। ওই সোনা এখন রক্তে রঞ্জিত। বিকেলবেলা মেহেজাবিন তার বাড়ির উঠানে বসে সেলাই করছিল। দুঃখী দূর থেকে তাকে দেখছিল। রাশে দেশে দুঃখীর পিঠে একটা থাপ্পড় মারল। কিরে, আজও কি শুধু দূর থেকেই দেখবি? সাহস করে গিয়ে বলেই ফেল না। মেহজাবিন তো এখন পুরোপুরি সুস্থ। না 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 রে রাশেদ, আমার ভেতরটা এখনো খুঁতখুত করে। আমি যে পাপ করেছি তার ফল তো ওকেও ভোগ করতে হয়েছিল। শোন, তুই ভুল করেছিলি ঠিকই, কিন্তু পরে নিজের জীবন বাজি রেখে সেটা শুধরে নিয়েছিস। মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। চল আমার সাথে। দিনমজুর সাহেব কি আজ খুব গম্ভীর লাগছে যে? কি হয়েছে? মেহজাবিন, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। সেদিন গ্রামে যে বিপদ এসেছিল, ওই কলসটা আমি চুরি করেছিলাম। শয়তানের লোভে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোমার এই কষ্টের জন্য আমিই দায়ী। আমিই দায়ী। এক মুহূর্তের নীরবতা। মেহেজাবিনের হাসি মুখটা একটু ম্লান হলো, কিন্তু চোখে কোনো ঘৃণা দেখা গেল না। সে উঠে দাঁড়ালো। আমি জানতাম দুঃখী ভাই, আপনি তো চাইলে ওই সোনা নিয়ে শহরে পালিয়ে যেতে পারতেন, কিন্তু জাননি আপনি গ্রামকে ভালোবেসেছেন, আমাকেও ভালোবেসেছেন, তাই আমার মনে কোনো অভিযোগ নেই। এদিকে জামাল মহাজন কিন্তু শান্ত হয়নি। সে দেখল দুঃখী আবার গরিব হয়ে গেছে, তাই সে আবারও তাকে বিরক্ত করতে শুরু করলো। একদিন বাজারে জামাল তার সাঙ্গপাঙ্গ নিয়ে দুঃখীকে ঘিরে ধরল। কিরে দুঃখী, রাজপুত্তর থেকে আবারও সেই ভিখারি হয়ে গেলি? তোর ওই সোনার মোহরগুলো কোথায় গেল? সব কি মাটি হয়ে গেল নাকি? ওগুলো সোনার মোহর ছিল না মহাজন, ওগুলো ছিল শয়তানের বিষ। আমি সেই বিষ ছেড়ে ফেলে দিয়েছি। আমি ঘাম ঝরিয়ে যে টাকা পাই তাতে শান্তি আছে। বড় বড় কথা। আজ তোর ঘর থেকে তোকে বের করবই। কে বাঁচায় দেখি। ঠিক সেই মুহূর্তে গ্রামের একদল লোক নিয়ে করিমউদ্দিন কবিরাজ সেখানে উপস্থিত হলেন। জামাল, এই গ্রামে আর তোর অন্যায় সহ্য করা হবে না। দুঃখী এই গ্রামকে এক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। এখন থেকে দুঃখীর ঘরের দায়িত্ব আমাদের সবার। তুই যদি আর একবারও ওকে বিরক্ত করিস তবে গ্রাম থেকে তোকে বের করে দেওয়া হবে। দুঃখী আর মেহেজাবিনের ঘর। তাদের কোল আলো করে ফুটফুটে এক ছেলে এসেছে। নাম রাখা হয়েছে নূর। দুঃখী এখন নিজের জমিতে চাষ করে সুখে দিন কাটাচ্ছে। একদিন বিকেলে মাঠ থেকে ফেরার পথে সে দেখল রাস্তার ধারে এক অন্ধ বৃদ্ধ ভিক্ষুক বসে আছে। চাচা, আপনি এই গরমে এখানে বসে আছেন কেন? এই নিন কিছু খাবার। বাবা, তুমি বড় দয়ালু, কিন্তু তোমার ঘরে যে বিপদ আসছে তার খবর কি রাখো?
তোমার ছেলে নূর, ও তো সাধারণ শিশু নয়, ওর ওপর আগের সেই কলসের অভিশাপ লেগে আছে। কি বলছেন আপনি? আমার ছেলে তো সুস্থ। সুস্থ মনে হচ্ছে, কিন্তু দেখবে ওর গায়ে যখন সূর্যের আলো পড়ে তখন ওর ছায়া পড়ে না। ও আসলে শয়তানের অংশ হয়ে জন্মেছে। যদি ওকে বাঁচাতে চাও তবে আবার সেই বট গাছের নিচে গিয়ে আমার দেওয়া এই কালো তাবিজটা ওর গলায় পরিয়ে দাও। কেমন? ওর গলায় পরিয়ে দাও। এই নোংরা জিনিসের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। মেহজাবিন, ওই বৃদ্ধ বলল নূরের গায়ে শয়তানের ছায়া আছে, ওকে বাঁচাতে হবে। আপনি আবারও সেই ভুলই করছেন। বাইরের কোনো লোকের কথা বিশ্বাস করে ঘরের পবিত্রতা নষ্ট করছেন। চলুন চলুন করিমউদ্দিন কাকার কাছে। শয়তান এবার তোমার পুত্র স্নেহ নিয়ে খেলছে দুঃখী। নূরের কোনো বিপদ নেই। ওই বৃদ্ধ আর কেউ নয়, সেই শয়তানের আরেক রূপ। সে চেয়েছিল তুমি নিজের হাতে নিজের সন্তানকে শয়তানের দাস বানিয়ে দাও এই তাবিজের মাধ্যমে। দুঃখী বটগাছের নিচে সেই পবিত্র স্থানে গেল। সেখানে শয়তান তার আসল ভয়ঙ্কর রূপে দাঁড়িয়ে আছে। চারদিকে আগুনের লেলিহান শিখা। দুঃখী, তুই আমার সোনা ফিরিয়ে দিয়েছিস, কিন্তু আমার ক্ষুধা মেটাসনি। আজ তোর বন্ধু, তোর সন্তান আর তোর গ্রাম সবই আগুনে ছাই হয়ে যাবে। শয়তান, তুই ভুলে গেছিস আমি আগে একা ছিলাম। এখন আমার সাথে সত্য আছে, বন্ধু আছে, আর মেহজাবিনের দোয়া আছে। তুই আগুনের ভয় দেখাস? এই নে তোর শেষ দণ্ড, নে। দুঃখী তার চাষের লাঙলের ফাল, যা তার কঠোর পরিশ্রমের প্রতীক, সেটা নিয়ে আগুনের মাঝে শয়তানের হৃৎপিণ্ড বরাবর গেঁথে দিল। কোনো মন্ত্র নয়, বরং একজন সৎ মানুষের ঘাম আর শ্রমের ছোঁয়া লাগতেই শয়তান যন্ত্রণায় কুঁকড়ে গেল। দুঃখী, এবার আজান দাও, আলোর শক্তিকে আহ্বান করো। দুঃখী উচ্চস্বরে আজান দিতে শুরু করলো। সাথে সাথে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। সেই বৃষ্টিতে আগুনের শিখা নিভে গেল, আর শয়তান চিরতরে মাটির নিচে বিলীন হয়ে গেল। জামাল, তুমি কি চাও না আবার সেই হারানো রাজত্ব ফিরে পেতে? দুঃখী 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 এখন গ্রামের হিরো, আর তুমি এখন পথের ভিখারি। এটা কি মেনে নেওয়া যায়? বলো, মেনে নেওয়া যায়? কি কি কথা বলে? আমি সব চাই। আমি ওই দুঃখীকে মাটির সাথে মিশিয়ে দিতে চাই, কিন্তু করিমউদ্দিনের আধ্যাত্মিক শক্তির সামনে আমি অসহায়। শক্তি দিয়ে নয় জামাল, বুদ্ধি দিয়ে গ্রামের মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও। বলো যে দুঃখী যে ফসল ফলাচ্ছে তাতে আসলে জাদু আছে, যে ওই ফসল খাবে সে ধীরে ধীরে দুঃখীর গোলাম হয়ে যাবে। মানুষের অন্ধবিশ্বাসী হবে তোমার তলোয়ার। আপনারা কি লক্ষ্য করেছেন দুঃখীর জমিতে এত ফসল কেন হয়? সেখানে ওর জমি সোনা ফলাচ্ছে। করিমউদ্দিনের সাথে মিলে ও নিশ্চয়ই কোনো অপশক্তিকে তুষ্ট করছে। আজ ফসল খাওয়াচ্ছে, কাল আমাদের সন্তানদের বলি দেবে না তো? ঠিকই তো, আমার বাসুরটা কাল হঠাৎ মারা গেল কেন? দুঃখী কি তাই কোনো কালো জাদু করছে নাকি? কি হয়েছে আপনাদের? এভাবে দা কুড়াল নিয়ে আমার বাড়ির সামনে কেন? কি হয়েছে? ভণ্ডামি বন্ধ কর দুঃখী। তুই গ্রামের মানুষের উপর জাদু করেছিস। তোর ফসল আমরা আর খাবো না।
যদি তুই সত্যি সৎ হস তবে প্রমাণ কর। এই যে জ্বলন্ত কয়লার উপর দিয়ে তোকে হেঁটে যেতে হবে, যদি তোর শরীর না পড়ে তবেই বুঝবো তুই পবিত্র। খবরদার, আমার বন্ধুর গায়ে হাত দিলে আমি কারো মাথা আস্ত রাখবো না। আপনারা কি পাগল হয়েছেন? যে লোকটা নিজের জীবন দিয়ে আপনাদের বাঁচালো তাকেই সন্দেহ করছেন? না রাশেদ, আজ আমি যদি পিছিয়ে যাই তবে শয়তান জিতে যাবে। ও চায় আমরা নিজেদের মধ্যে মারামারি করি। আমি কয়লার ওপর দিয়ে হাঁটবো। দুঃখী, তুই যুদ্ধে জিতেছিস ঠিকই, কিন্তু তুই কি জানিস তোর বন্ধু রাশেদ আর তোর গুরু করিমউদ্দিনের আয়ু ফুরিয়ে আসছে। তুই সুখী হবি, আর তোর চারপাশের মানুষগুলো একে একে কবরে যাবে। এটা কি তুই সহ্য করতে পারবি? না, এটা হতে পারে না। মৃত্যু তো অবধারিত, কিন্তু তুই এখানেও তোর বিষ ঢালছিস কেন? আমি তোকে এক প্রস্তাব দিচ্ছি। গ্রামের উত্তর দিকে যে অর্ধকূপ আছে, সেখানে এক কলস অমৃত আছে। তুই যদি ওটা এনে তোর প্রিয়জনদের খাওয়াতে পারিস তবে তারা কেউ কোনোদিন মরবে না। কিন্তু শর্ত হলো ওটা আনতে তোকে একা যেতে হবে এবং ফেরার পথে কারো ডাক শোনা যাবে না। সর্বনাশ! শয়তান ওকে লোভ দিয়ে নয়, এবার মায়ার ফাঁদে ফেলেছে। কেউ যদি প্রকৃতির নিয়ম বদলাতে চায় সে নিজেই ধ্বংস হয়ে যায়। রাশেদ, তোকে যেতে হবে ওর পিছু পিছু। দুঃখী, ফিরে আয়। ওটা অমৃত নয়, ওটা তোর মরণ ছিল। শয়তান তোকে সম্মোহন করেই পাহাড় থেকে ফেলে দিতে চেয়েছিল। কিন্তু মেহজাবিনের ডাক, নূরের বিপদ। ওসব মিথ্যা। মেহজাবিন আর নূর ঘরে শান্তিতে আছে। তুই অমরত্বের লোভে নিজের বর্তমানকে শেষ করতে চলেছিলি। তুই জিতে গেছিস দুঃখী, কারণ তোর কাছে এমন এক বন্ধু আছে যে তোর জন্য প্রাণ দিতে পারে, আর এমন এক স্ত্রী আছে যার প্রার্থনা আমার মায়াকে ছিন্ন করে দেয়। এই গ্রাম এখন থেকে আমার নাগালের বাইরে, আমার নাগালের বাইরে। দাদু, শয়তান কি আবার আসবে? শয়তান তখনই আসে যখন মানুষ একা হয়ে যায়, যখন মানুষ অন্যের ভালো দেখে হিংসে করে। তুই যদি তোর বন্ধুকে ভালোবাসিস আর নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকিস, তবে শয়তান তোর ছায়াও মারাবে না।